হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। এনিওয়েজ, আজকের ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং মেইনলি কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্যকে কত সহজে সিম্পল কিছু রুলসের মাধ্যমে আমরা কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্যে রূপান্তর করতে পারি, সেটাই হবে কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা রুলসগুলোকে নিয়ে তো ডিটেলে আলোচনা করবই, এক্সপ্লেনেশনও থাকবে এবং কিছু উদাহরণও থাকবে। তাই তোমরা যারাই এই ক্লাসটি দেখছো, যদি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখতে পারো এবং রুলসগুলোকে ফলো করো এবং আমার এক্সপ্লেনেশনটাকে বোঝবার ট্রাই করো, তাহলে আই এম শিওর যে তোমরা নিজেরাই কিন্তু খুব সহজেই একটি কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবে এবং কোনো রকমের কোনো অসুবিধে তোমাদের হবে না। এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদেরকে প্রথমেই বলে রাখা ভালো যে আমি অলরেডি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড অর্থাৎ এই তিন ধরনের সেন্টেন্সের ওপরে একটি ডিটেলড ক্লাস করে রেখেছি। তাই যদি তোমাদের কারোর কোনো সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে কোনো ডাউট থাকে বা সেন্টেন্সগুলির প্রকারভেদ সম্পর্কে কোনো সন্দেহ থাকে, তাহলে ওই ক্লাসটি যদি তোমরা একবার দেখে নাও বা ভিডিওটি দেখে নাও, তাহলে আই হোপ যে তোমাদের এই তিন ধরনের বাক্যকে নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ থাকবে না। আর যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটি তোমাদেরকে হেল্প করছে বা একটু হলেও কনসেপ্টটা বুঝতে সাহায্য করছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে যদি হেল্প করতে ইচ্ছে করে, সাপোর্ট করতে ইচ্ছে করে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের গ্রামার বা লিটারেচার বা স্পোকেন ইংলিশ বা রাইটিং স্কিল ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকে আমাদের মুখ্য ক্লাস, অর্থাৎ ট্রান্সফরমেশনাল সেন্টেন্স অর্থাৎ কম্পাউন্ড থেকে কি করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যকে ট্রান্সফর্ম করতে পারবো। দেখে নেওয়া যাক আজকের টপিকের রুল 1। If the compound sentence uses the conjunction but অথবা yet to connect the different clauses, the complex sentence will use though or although in the beginning and but or yet will be removed। অর্থাৎ বলা হচ্ছে যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে but অথবা yet কনজাংশন থাকে দুটি ডিফারেন্ট ক্লজকে যোগ করবার জন্য, তাহলে সেই কম্পাউন্ড সেন্টেন্সটিকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, তাহলে বাট বা ইয়েট উঠে যাবে এবং তাদের জায়গায় দো বা অলদো, অর্থাৎ দো বা অলদো মানে কি না যদিও, এই দুটি শব্দ কিন্তু আনতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, অর্থাৎ সে হয় দরিদ্র কিন্তু খুশি। তাহলে এই বাক্যটিকে আমরা দেখছি যে এখানে বাট রয়েছে, তাহলে এটিকে কমপ্লেক্স যখন করব তখন খেয়াল রাখতে হবে যে এই বাট কথাটি উঠে যাবে এবং তার জায়গায় আমাকে দো আনতে হবে, এবং ঠিক সেইটাই করা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে। দেখো উদাহরণটি, যে দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, অর্থাৎ যদিও সে হয় দরিদ্র সে কিন্তু হয় খুশি। তাহলে বুঝতে পারলে যে কি করে আমরা বাট বা ইয়েট থাকলেই তার বদলে দো বা অলদোকে এনে আমরা একটি কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে পারি। এবার দেখে নেওয়া যাক তাহলে রুল 2। If the compound sentence uses the conjunction or otherwise to connect different clauses and future tense is used in the second clause, the complex sentence uses lest in the middle and should after the person। এর আরেকটা ব্যতিক্রম আছে, সেটাও একটু দেখে নেওয়া যাক এরই সাথে। If or unless can also be used in these cases where two clauses convey a sense of condition। ভালো করে বোঝা যাক তাহলে রুলটাকে একটু দেখে নেওয়া যাক। রুলটি বলছে যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স অর অথবা আদারওয়াইজ কনজাংশনগুলিকে ইউজ করে দুটি ডিফারেন্ট ক্লজকে কানেক্ট করবার জন্য বা যোগ করবার জন্য, এবং দ্বিতীয় ক্লজটিতে যদি ফিউচার টেন্সের ব্যবহার হয়ে থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু লেস্ট ব্যবহৃত হবে মাঝখানে এবং শুড ব্যবহৃত হবে পার্সন অর্থাৎ ব্যক্তির পরে। এক্ষেত্রে ইফ বা আনলেস এই দুটি শব্দকেও কিন্তু আমরা ইউজ করতে পারি যদি দুটি ক্লজ বা দুটি বাক্যের মধ্যে একটা সেন্স অফ কন্ডিশন বোঝায়, অর্থাৎ একটি শর্ত সাপেক্ষে কিছু হচ্ছে বোঝায়। উদাহরণটা দেখলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। দেখো প্রথম বাক্যটি রয়েছে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। এই বাক্যটি একটি কম্পাউন্ড সেন্টেন্স এবং এই কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন কি রয়েছে না অর। তাহলে এবং দেখো ইউ উইল ফেল এটি যে দ্বিতীয় ক্লজ, এখানে কিন্তু ফিউচার টেন্সের ব্যবহার হয়ে রয়েছে। তাহলে প্রথম নিয়মটা বা প্রথম শর্তটা কিন্তু বা রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে বাক্যটি কি দাঁড়াচ্ছে না স্টাডি হার্ড, এখানে অর কনজাংশনের বদলে আমরা এবার মাঝখানে লেস্ট ব্যবহার করলাম এবং তারপরে ইউ উইল ফেল এই যে দ্বিতীয় যে ফিউচার টেন্সের পার্টটি ছিল সেখানে আমরা শুড আনলাম। তাহলে পুরো বাক্যটা দাঁড়ালো স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেল, অর্থাৎ যদি না মন দিয়ে পড়াশোনা করো তাহলে তুমি ফেল করবে। এটিকে আমরা ইফ দিয়েও কিন্তু ইউজ করতে পারতাম বা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারতাম অ্যাজ পার দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। উত্তরটা কি হতো না ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল, অর্থাৎ যদি না তুমি মন দিয়ে পড়াশোনা করো তাহলে তুমি ফেল করবে। আরেকটি উদাহরণ, রান ফাস্ট
আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন। এক্ষেত্রেও দেখো আদারওয়াইজ কনজাংশনটা ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রেও আমরা কি করলাম না আদারওয়াইজ কনজাংশনের বদলে আমরা লেস্ট কথাটিকে নিয়ে এলাম এবং পরের ইউ উইল মিস দ্য ট্রেন অর্থাৎ এই ফিউচার টেন্সের অংশটুকুনিতে আমরা ফিউচার টেন্সের উইল অক্সিলারি ভার্বটাকে তুলে দিয়ে আমরা সেখানে শুড ইউজ করলাম, শুড মোডাল অক্সিলারিটাকে ইউজ করলাম। তাহলে বাক্যটি কি দাঁড়ালো না রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আবার এই বাক্যটিকে আমরা আনলেস দিয়ে বা ইফ দিয়েও করতে পারি। এক্ষেত্রে আমি আনলেস দিয়ে করে রেখেছি তোমাদের বোঝবার জন্য। আনলেস ইউ রান ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, অর্থাৎ যদি না তুমি জোরে দৌড়ো তাহলে তুমি কিন্তু ট্রেনটি মিস করবে। এক্ষেত্রে এবার তাহলে আমরা একটু বুঝে নিই এই যে লাস্টে যে রুলে আমরা যে কথাটা বলেছিলাম যে কনভে আ সেন্স অফ কন্ডিশন, অর্থাৎ যদি কন্ডিশনের কোনো সেন্স কনভে করে এই কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আমরা ইফ বা আনলেস ব্যবহার করব বলা হয়েছিল। কিরকম সেন্সে কন্ডিশনের কথা এখানে এলো দেখো, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, অর্থাৎ স্টাডি হার্ড অর্থাৎ মন দিয়ে পড়াশোনা করা, এটা যদি না হয় তবেই কিন্তু তুমি পরীক্ষায় ফেল করবে। একই রকম ভাবে যদি না তুমি জোরে দৌড়ো রান ফাস্ট তাহলে কিন্তু না হলে কিন্তু তুমি ট্রেনটা মিস করবে। তাহলে ট্রেনটা মিস করবে কোন শর্তে যদি না তুমি জোরে দৌড়ো, আবার তুমি ফেল করবে কোন শর্তে যদি না তুমি মন দিয়ে পড়াশোনা করো। তাহলে এখানে এই যে কন্ডিশনের সেন্সটা কনভেড হচ্ছে সেই সেন্সটাকে অ্যাপ্লাই করবার জন্যই কিন্তু আমরা এখানে ইফ বা আনলেসটাকেও ব্যবহার করতে পারি। তোমাদের ক্ষেত্রে দুটো রুলই বা দুটো পদ্ধতিই আমি দেখালাম, যেটা তোমাদের সুবিধে বলে মনে হবে বা ইজি বলে মনে হবে তোমরা সেটাকে তোমাদের বাক্যে অ্যাপ্লাই করতে পারো। এরপর তাহলে দেখে নেওয়া যাক রুল নাম্বার 3। রুল নাম্বার 3 বলছে ইফ দ্য কম্পাউন্ড সেন্টেন্স ইউজেস দ্য কনজাংশন অ্যান্ড to join the different clauses, the complex sentence will use as soon as in the beginning, removing the and from the middle। অর্থাৎ যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে তুমি কনজাংশন হিসেবে and কে দেখতে পাও এবং সেই and এর বদলে তখন কিন্তু তোমাকে বাক্যের প্রথমেই কমপ্লেক্স সেন্টেন্সের বাক্যের প্রথমেই as soon as আনতে হবে। কিন্তু এই নিয়মটিকে অ্যাপ্লাই করবার জন্য আরো একটি শর্তের কথা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কি বলা হচ্ছে না ইন দিস কেস বোথ দ্য ক্লজেস মাস্ট হ্যাভ অ্যান ইন্টাররিলেশন অফ টাইম অফ অ্যাকশন, অর্থাৎ এই অ্যান্ড এর বদলে কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যের প্রথমেই অ্যাজ সুন অ্যাজ তুমি তখনই আনবে যদি দেখো কম্পাউন্ড সেন্টেন্সের দুটি পার্টে দুটি ভার্বের মধ্যে একটা সময়ের ইন্টাররিলেশন রয়েছে, অর্থাৎ একটা কাজ এক সময়ে ঘটছে এবং তার পরের কাজটা সেই সময়ের উপর ডিপেন্ড করে সংঘটিত হচ্ছে। যদি এরকম সেন্স পাও এবং বাক্যে অ্যান্ড থাকে তবেই কিন্তু তুমি কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যের প্রথমেই অ্যাজ সুন অ্যাজ কে ব্যবহার করতে পারবে। দেখে নেওয়া যাক উদাহরণটি। The rain stopped and we resumed our journey, অর্থাৎ বৃষ্টি থামলো এবং আমরা আমাদের জার্নি বা যাত্রা পুনরায় শুরু করলাম। তাহলে দেখো এই যে প্রথম যে ক্লজটি বা প্রথম যে পার্টটি কম্পাউন্ড সেন্টেন্সের কোনটা না দ্য রেন স্টপড, এই রেন স্টপ বা বৃষ্টির থামা কিন্তু একটা নির্দিষ্ট টাইমকে ডিনোট করে এবং তার পরের কাজটা অর্থাৎ আমাদের পুনরায় যাত্রা শুরু করা এটাও কিন্তু একটা টাইমের ওপর ডিপেন্ড করেই হচ্ছে। কোন টাইমের ওপর ডিপেন্ড করে হচ্ছে না বৃষ্টি থামার সময়ের ওপর ডিপেন্ড করা হচ্ছে। এইটাই হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলতে চাইলাম যে দুটি ভার্বের মধ্যে ইন্টার রিলেশন অফ টাইম যদি এরকম সেন্স তোমরা কোনো কম্পাউন্ড সেন্টেন্সে পাও তবেই কিন্তু তুমি অ্যান্ড এর বদলে কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যের প্রথমেই অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারো। দেখে নেওয়া যাক উত্তরটি কি হয়েছে। অ্যাজ সুন অ্যাজ দ্য রেন স্টপড we resumed our journey, অর্থাৎ যে মুহূর্তে বৃষ্টি থামলো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। একই রকম ভাবে পরের উদাহরণটি the teacher entered the class and the students stood up। আবার দেখো টিচারের ক্লাসে এন্টার করা বা প্রবেশ করা এবং স্টুডেন্টসদের দাঁড়িয়ে ওঠা দুটি কাজের মধ্যে কিন্তু একটা টাইমের ইন্টাররিলেশন রয়েছে। যে সময়ে শিক্ষক বা শিক্ষিকা ক্লাসে প্রবেশ করলেন সেই সময়ই কিন্তু বা তৎক্ষণাৎ কিন্তু স্টুডেন্টসরা উঠে দাঁড়ালো। তো এই ইন্টাররিলেশন অফ টাইমের জন্য আমরা অ্যান্ড তুলে দিয়ে এক্ষেত্রেও অ্যাজ সুন অ্যাজ শব্দগুলোকে বা ফ্রেজটাকে ব্যবহার করেছি। কি হয়েছে উত্তরটি না অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস the students stood up, অর্থাৎ যে মুহূর্তে শিক্ষক বা শিক্ষিকা মহাশয় ক্লাসে প্রবেশ করলেন ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। এরপরে আসা যাক রুল নাম্বার 4 এ। if the compound sentence uses and, hence, therefore, so to join the different clauses, then the complex sentence will use when, as, since, because as per the meaning। অর্থাৎ যদি তুমি কোনো যৌগিক বাক্যে and দেখতে পাও, hence দেখতে পাও, therefore দেখতে পাও, so দেখতে পাও তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু তাদের বদলে when অথবা as অথবা since বা because বাক্যের অর্থের ওপর ডিপেন্ড করে আমাদেরকে ব্যবহার করতে হবে। as for example,
দ্য ওয়েদার ওয়াজ ব্যাড সো উই ডিড নট গো আউট। আবহাওয়া খারাপ ছিল তাই আমরা বেরোইনি। তাহলে এক্ষেত্রে দেখছি আমরা কি না সো রয়েছে, তাহলে তার বদলে আমরা কি উত্তর করলাম না অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড উই ডিড নট গো আউট। অর্থাৎ যেহেতু ওয়েদার বা আবহাওয়া খারাপ ছিল আমরা কিন্তু বেরোইনি। আবার এটাকে অন্যভাবেও করা যেতে পারে, সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড উই ডিড নট গো আউট। এক্ষেত্রে সিন্সের ব্যবহারের ফলেও কিন্তু বাক্যটির অর্থ একই রইল। অ্যাজ মানে যেহেতু বুঝিয়েছি, সিন্স মানেও কিন্তু একই সেন্স কনভেড হচ্ছে, যেহেতু ওয়েদার খারাপ ছিল তাই আমরা বেরোলাম না। আবার বাক্যটাকে বিকজ দিয়েও করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, উই ডিড নট গো আউট, আমরা বাইরে বেরোইনি বিকজ কারণ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, কারণ আবহাওয়া ছিল খারাপ। খুব ইজি তাই না? এবার দেখে নেওয়া যাক অ্যান্ড এর বদলে আমরা কখন when ব্যবহার করতে পারি। দেখো ফাদার কেম অ্যান্ড মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি দেন, অর্থাৎ বাবা এসেছিলেন এবং আমার ভাই তখন টিভি দেখছিল। তখন দেখো বাবার আসা এবং ভাইয়ের টিভি দেখা একটা পার্টিকুলার টাইমে হয়েছে, সেই জন্য যেহেতু এখানে একটা টাইমের রেফারেন্স আসছে তখন কিন্তু আমরা এখানে অ্যান্ড এর বদলে when কে ইউজ করেছি। when father came my brother was watching TV, অর্থাৎ যখন বাবা এসেছিলেন তখন আমার ভাই টিভি দেখছিল। এক্ষেত্রে কিন্তু আমরা as soon as ব্যবহার করলাম না and এর বদলে টাইম বোঝানো সত্ত্বেও, তার কারণ দুটি ভার্বের মধ্যে বাবার আসা এবং ভাইয়ের টিভি দেখা, এই দুটি ভার্বের মধ্যে কিন্তু as such টাইমের কোনো ইন্টার রিলেশন নেই। এটা হওয়ায় অন্য কাজটা সেই সময় হয়েছে, এই সেন্সটা কিন্তু এই বাক্যে কনভেড হচ্ছে না, সেই কারণে আমরা কিন্তু এখানে as soon as ব্যবহার করিনি। আগের বাক্যে তো ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা কাজ হয়েছে বলে বা যে সময় হচ্ছে ঠিক সেই সময়টির ওপর ডিপেন্ড করে কিন্তু অন্য কাজ হয়েছিল, তার জন্য আমরা তখন as soon as ব্যবহার করেছিলাম। আর সেই সেন্সটা এখানে কনভেড হচ্ছে না বলে, শুধুমাত্র একটা টাইমের রেফারেন্স আসছে বলে আমরা এখানে when কথাটিকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করলাম। এরপর দেখে নেওয়া যাক রুল নাম্বার 5। রুল নাম্বার 5 কিন্তু পুরোপুরি রিলেটিভ ক্লজের জয়নিং এর উপর ডিপেন্ড করে রয়েছে। রিলেটিভ ক্লজের জয়নিং এর উপরে ডিটেল ক্লাস আমি করে রেখেছি, তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যদি না দেখে থাকো একবার দেখে নিও, তাহলে ওই ভিডিওটি দেখলেই এই রুলটা কিন্তু তোমাদের কাছে একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। এনিওয়েজ রুলটা দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। ইফ দ্য কম্পাউন্ড সেন্টেন্স ইউজেস and to join different clauses talking about a same person অথবা thing or object অথবা animal বা place, then suitable relative pronoun will be used in the complex sentence। অর্থাৎ যদি একটি কম্পাউন্ড সেন্টেন্সে আমরা and কনজাংশনের ব্যবহার দেখি, যে and কনজাংশনটা দুটো ডিফারেন্ট ক্লজকে যোগ করছে, যে দুটো ডিফারেন্ট ক্লজে একই ব্যক্তি বা একই কোনো বস্তু বা একই কোনো প্রাণী বা একই কোনো জায়গাকে নিয়ে কথা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, অর্থাৎ উপযুক্ত রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। এই উপযুক্ত রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসে আমি ডিটেলে এক্সপ্লেন করেছি, ছোট্ট করে এখানেও দেখে নেওয়া যায়। যদি দেখা যায় যে দুটি ক্লজেতে বা কম্পাউন্ড সেন্টেন্সের দুটি পার্টে একই ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কমপ্লেক্স সেন্টেন্সে হু বা হুমকে ব্যবহার করব। যদি দেখি একই বস্তুকে নিয়ে কথা হচ্ছে তাহলে আমরা হুইচ বা দ্যাটকে ব্যবহার করব। যদি দেখি একই কোনো প্রাণীকে নিয়ে কথা হচ্ছে তাহলেও আমরা হুইচ বা দ্যাটকে ব্যবহার করতে পারবো। এবং যদি দেখি যে কোনো একই জায়গা বা কোনো স্থানকে নিয়ে কথা হচ্ছে তাহলেও আমরা হোয়ার বা হুইচকে ব্যবহার করতে পারি। কিছু উদাহরণ দেখা যাক। আই হ্যাভ সিন দ্য ম্যান and he was delivering parcels, অর্থাৎ আমি এক ব্যক্তিকে দেখেছিলাম এবং তিনি পার্সেল ডেলিভার করছিলেন। তাহলে দেখো এখানে একই ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে, and কনজাংশন দিয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স আমরা পেয়েছি, যে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ম্যান নামক একজন ব্যক্তির রেফারেন্স পাচ্ছি এবং তারপরের পার্টে আবার হি এই প্রোনাউনটি পাচ্ছি। এক্ষেত্রে ম্যান এবং হি এই দুটি শব্দ কিন্তু একই ব্যক্তিকে ডিনোট করছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে পার্সন যেহেতু বোঝাচ্ছে তাই আমরা হু লিঙ্কারটিকে ব্যবহার করেছি। কি হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স না আই হ্যাভ সিন দ্য ম্যান হু ওয়াজ ডেলিভারিং পার্সেলস, অর্থাৎ রিলেটিভ ক্লজে কিন্তু এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন্ট হলো। আরেকটি উদাহরণ, আই নো দ্য বয় অ্যান্ড হিজ বাইক হ্যাজ বিন স্টোলেন, আমি একটি ছেলেকে চিনি এবং তার বাইকটা চুরি হয়ে গেছে। কি করেছি আমরা, আই নো দ্য বয় হুজ বাইক হ্যাজ বিন স্টোলেন। তারপর একটা, আই হ্যাভ আ নিউ ওয়াচ অ্যান্ড ইট ইজ কস্টলি, আমার একটা নতুন ঘড়ি আছে এবং এটি হয় মূল্যবান। এক্ষেত্রে কিন্তু দেখো দুটি বস্তু বা সেম জিনিসটা কোনটা না একটা ঘড়ি, অর্থাৎ একটা বস্তু, তার জন্য আমরা এখানে হুইচ লিঙ্কারকে ইউজ করেছি। আই হ্যাভ আ নিউ ওয়াচ হুইচ ইজ কস্টলি।
আরেকটি উদাহরণ স্থান নিয়ে, দে ওয়েন্ট টু সিটং অ্যান্ড ইট ইজ আ সিরিন প্লেস। তারা সিটংয়ে গেছিল এবং এই জায়গাটি অত্যন্ত শান্ত একটি স্থান। এখানে কি করেছি আমরা, না দে ওয়েন্ট টু সিটং হুইচ ইজ আ সিরিন প্লেস। এক্ষেত্রে যেহেতু স্থান নিয়ে কথা হচ্ছে, সিটং যে জায়গাকে বোঝাচ্ছে, সিরিন প্লেস বলতে সেই একই জায়গাকে বোঝাচ্ছে। তাই দেখলাম আমরা যে যখন একটি কম্পাউন্ড সেন্টেন্সের দুটি পার্টে একই ব্যক্তি, একই বস্তু, একই স্থান বা একই প্রাণীকে নিয়ে কথা হবে, তখন কিরমভাবে আমরা রিলেটিভ প্রোনাউনকে ইউজ করে সেই কম্পাউন্ড সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। তাহলে আশা করি কম্পাউন্ড সেন্টেন্সকে কি করে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয়, যে রুলগুলি আজকে আমরা আলোচনা করলাম, সেই রুলগুলি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং নিজেরাই এই রুলগুলিকে অ্যাপ্লাই করে ইন ফিউচার তোমরা কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্যকে খুব সহজেই কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবে। এই রুলগুলিকে বাদ দিলেও আরও কিছু রুল রয়েছে যেগুলি আমরা পরের পার্টে অর্থাৎ এই ভিডিওরই পরের পার্টে আমরা আলোচনা করব কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে নিয়ে যাওয়ার ব্যাপারে। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে একটু হলেও হেল্প করা যেতে পারে, সাপোর্ট করা যেতে পারে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ইন ফিউচার এই ধরনের ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো। আর যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের হেল্প হয়েছে বা ভিডিওটি দেখে তোমাদের কোনো কাজে লাগতে পারে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে তোমরা তোমাদের ফিডব্যাক জানিও, কারণ তোমাদের ফিডব্যাক আমাকে মোটিভেট করে। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।